আচ্ছা, এই টেবিলটা এবার আমাদের একটু মনে করতে হবে। মনে রাখার অনেক ধরনের ট্রিক্সও আছে, কিন্তু আমি সেই ট্রিক্স দিয়ে যাব না, কারণ আমি যেরকম ভাবে মনে রেখেছি সেটা হচ্ছে ছবি দিয়ে, এবং এটা বা দুই একবার দেখলেই তোমার এমনিতেই মনে হয়ে যাবে। প্রথমে কি বলেছে দেখো, প্রথম ছবিটা আঁকাটা একটু অসুবিধা হয়ে যায়, তো প্রথম ছবিটা আমি আঁকবো না। হুম, আমি পরের ছবিটা আঁকছি। এখানে কি বলেছে, আমরা যেটা করব যে বস্তুর অবস্থান, এখানে আমরা প্রথমে যেটা নিচ্ছি সেটা হচ্ছে কি তোমার অবতল দর্পণ। আমরা যতগুলো ছবি আঁকবো সেটা হচ্ছে অবতল দর্পণ, এবং এখান থেকে কোশ্চেন এসেছে। ঠিক আছে, আমরা বলেছিলাম যে অবতল দর্পণ তুমি যদি আঁকতে শিখে যাও, অবতল দর্পণ মানে হচ্ছে উত্তল লেন্স। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, অবতল দর্পণ মানেই হচ্ছে উত্তল লেন্স। তো অবতল দর্পণের ক্ষেত্রে যেরকম ছবি হবে, উত্তল লেন্সের ক্ষেত্রেও সেই একই ছবি হবে। তো প্রথমে কি বললো যে কোন একটা বস্তুকে আমরা কোথায় রাখবো, ফোকাসে রাখবো। ঠিক আছে, কোন একটা বস্তু অবতল দর্পণ তাহলে একটা নিলাম। অবতল দর্পণটা নেওয়ার পরে আমি একটা বস্তুকে ফোকাসে নিলাম। তাহলে আমরা কি বলেছিলাম যে এটা হচ্ছে অবতল দর্পণ। এম, মিডল পয়েন্টটাকে আমরা পোল বলেছিলাম, এটা এম ড্যাশ। এই অবতল দর্পণের যেটা কেন্দ্র হবে সেটাকে আমরা কি বলবো, বক্রতা কেন্দ্র বলবো। তাহলে এটা ধরে নাও, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি। আর সি এবং পি এর মাঝখানে একটা পয়েন্ট আছে যেটাকে আমরা বলবো ফোকাস এফ। তাহলে প্রথমে বস্তুর অবস্থান কোথায় আছে, তোমাকে বৈশিষ্ট্য মানে কি কি মনে রাখতে হচ্ছে। একটা হচ্ছে বস্তুর অবস্থান যদি ফোকাসে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে, এবং তার সাথে সাথে বৈশিষ্ট্য কি হবে। এই তিনটে জিনিসই তোমাকে মনে রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চিন আসে এবং এসেছে, পরেও আসবে। তাহলে প্রথমে বস্তুটাকে আমি ফোকাসে রাখলাম, ধরুন একটা একটা দিয়াশলাই কাঠি এখানে রেখে দিলাম, এখানে একটা কাঠি রেখে দিলাম। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি করব, যে আমরা জানি যে প্রধান অক্ষের সাথে এই যে টপ পয়েন্টটা যেটা আছে, এই টপ পয়েন্টে আমি কি করলাম, এখান থেকে একটা রে পাঠালাম, রশ্মি পাঠালাম। তাহলে রশ্মিটা এরকম সোজা গেল, এবং আমি বলেছিলাম যে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিটা কোনটা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। এই রশ্মিটা যেটা পাঠানো হয়েছে, আমি দেখবো যে এই টপ পয়েন্টটা কোথায় তৈরি হয়েছে, এর টপ পয়েন্টের ইমেজটা কোথায় তৈরি হয়েছে। তাহলে আমরা যখন এটা দিয়ে রশ্মিটা পাঠালাম এইভাবে, তখন সেক্ষেত্রে রশ্মিটা কোনটা দিয়ে গেল, ফোকাস দিয়ে গেল। কারণ আমরা জানি যে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিটা কি হবে, সরি প্রধান অক্ষের, হ্যাঁ প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি কোনটা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। তাহলে ফোকাস দিয়ে চলে গেল। আচ্ছা, এরপরে সরি, এখানে ভুল লিখেছি গো। এখানে যেটা এঁকেছি আমি বক্রতা কেন্দ্রে নিয়ে নিয়েছি। প্রথম ছবিটা দেখো বক্রতা কেন্দ্রে নিয়ে নিয়েছি। তাহলে যাই হোক, বক্রতা কেন্দ্রে যখন নিয়ে নিয়েছি, তাহলে বক্রতা কেন্দ্রে ছবিটা আঁকি। তাহলে এটা আমি দুইয়েরটা আঁকছি না, আমি একবারে চারেরটা চলে গেলাম। ঠিক আছে, উলটপালট করে আঁকলেও কোনো অসুবিধা নেই। তাহলে বক্রতা কেন্দ্রে নিয়েছি, ধরে নাও কোনো একটা বস্তুকে আমি বক্রতা কেন্দ্রে নিয়েছি, এবং আমার সামনে কি কি অপশন আছে, আমার সামনে একটা হচ্ছে ফোকাস অপশন আছে। দাদা, হ্যাঁ বলো। এই আলু চ্যাপ্টারের পিডিএফটা দিও তো। আচ্ছা, পাঠিয়ে দেবো। তাহলে আমি 4 নম্বর ছবিটা আঁকছি। আমি ছাড়ো, ওগুলো থেকে আমি পাঠিয়ে দিব, আমারটা নতুন বই একদম। পিডিএফ করে দিস। পিডিএফ কিভাবে করে? আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো তোমাকে, আর এক্সট্রা করে তোমাদের পরিশ্রম করতে হবে না। এটা পিডিএফ করতে আবার দেখা গেল অন্যদের মতো 1 ঘন্টা সময় লাগছে। তো এর আগে তো আমাকে পিডিএফ করে পাঠিয়েছে, ওর 1 ঘন্টা সময় লেগেছে, কারণ অনেকগুলো পেজ আছে। চলো ওগুলো থেকে একটু বুঝি। এম ও, সরি এম পি, মিডল পয়েন্টটাকে আমরা পি বলেছিলাম, এম ড্যাশ, এটা হচ্ছে প্রধান অক্ষ। আচ্ছা, এখানে আমরা কি করলাম, বক্রতা কেন্দ্র নিলাম, সেটা হচ্ছে সি, এবং এখানে আমরা ফোকাস নিলাম। এবং এটা দেখো, আমরা যেটা ছবি আছে সেটা অ্যাকুরেট একবারে হবে না, কারণ কি হচ্ছে, এখান থেকে এইটুকুর যা দূরত্ব হবে না, এখান থেকে এইটুকুর দূরত্ব সেম হতে হবে। কিন্তু আমরা একটু 19 করে নিবো, সেজন্য ছবিটা একটু 19 পার্থক্য হয়েই যাবে, অনেক সময় একটু ভুলও হয়ে যায়, যতটা হয় বোঝানোর জন্য। তাহলে প্রথমে আমি বস্তুটাকে ফোকাসে রাখলাম। তাহলে একটা বস্তু ডিএসএলআর কাঠিকে এখানে ফোকাসে রাখলাম। তাহলে এর আগের দিন বলেছিলাম যে যখন আমরা অঙ্কন করব, তখন সেক্ষেত্রে আমরা কিভাবে কি করবো, যে প্রথমে প্রধান অক্ষের সাথে সমান্তরাল নিব, নাহলে পোল দিয়ে পাঠাবো, নাহলে ফোকাস দিয়ে পাঠাবো, এরকম অপশন গুলো তোমাদের বলে দিয়েছিলাম। একটা বলেছিলাম যে প্রধান অক্ষের সাথে সমান্তরাল যদি কোনো রশ্মি যায়, তাহলে সেটা অবশ্যই কি হয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে।
তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি পাঠালাম, সেটা কি হয়ে যাবে, ফোকাস দিয়ে গেল, ফোকাস দিয়ে চলে গেল। আচ্ছা, এরপরে সামনে আমার কাছে অপশন কি আছে, সামনে আমার কাছে অপশন একটা আছে, সেটা হচ্ছে পোল। তাহলে আমি কি করলাম, পোল দিয়ে পাঠালাম এবার। তাহলে পোল দিয়ে পাঠালে সেটা কি হবে, এরকম ভাবে চলে যাবে। কারণ আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কি হয় তোমরা জানো, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কি হবে, সমান হবে। এবং এই যে এই রেখাটা কি হচ্ছে, তোমার অবিলম্বের কাজ করছে। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা ফোকাসে যখন আমরা রাখছি একটা বস্তুকে, এই যে দেখো ফোকাসে যখন রাখছি বস্তুটা, তাহলে এই দেখো এই দুটো রশ্মি কিন্তু কোথাও মিলছে না, এই দুটো রশ্মি কিন্তু কোথাও মিলছে না। কোথায় গিয়ে মিলবে তাহলে এই রশ্মিগুলো, এই রশ্মিগুলো তুমি যদি বর্ধিত করতে থাকো তাহলে কোথায় গিয়ে মিলবে, অসীমে গিয়ে মিলবে। ধরে নেওয়া হচ্ছে যে অসীমে গিয়ে মিলছে, অসীম মানে অনন্ত, অনেক দূরে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন হবে, তুমি দেখতেই পাচ্ছ যে আমরা বস্তুটাকে নিয়েছিলাম উপরে এরকম ভাবে সোজা নিয়েছিলাম, আর এই যে টপ যেটা একবারে মাথা ছিল, এই মাথা থেকে আমি দুটো রশ্মি পাঠিয়েছিলাম, একটা হচ্ছে কি প্রধান অক্ষের সাথে সমান্তরাল, আর একটা পাঠিয়েছিলাম পোল দিয়ে। একটা পাঠিয়েছিলাম প্রধান অক্ষের সাথে সমান্তরাল, একটা হচ্ছে কি তোমার পোল দিয়ে। তাহলে সেক্ষেত্রে এই দুটো রশ্মি পাঠালাম, আমি দেখছি যে এই দুটো রশ্মি নিচের দিকে আসছে, নিচের দিকে আসা মানে কি হয়ে যাবে, প্রতিবিম্বটা যেটা তৈরি হবে অসীমে, সেটা কি হয়ে যাবে, অবশিষ্ট হবে। অবশিষ্ট মানে কি, মানে প্রতিবিম্বটা ধরে নাও কোনো একটা জায়গায় এখানে তৈরি হচ্ছে, এবং প্রতিবিম্বটা কেমন হবে, সেটা হচ্ছে অবশিষ্ট, মানে উল্টো। কারণ মাথাটা যেখানে তৈরি হবে সেটা নিচের পোর্শনে তৈরি হচ্ছে, এবং মাথাটা দেখতে পাচ্ছ দুটো রশ্মি এরকম ভাবে আসছে, অসীমে গিয়ে মিলিত হবে। তাহলে ধরুন এখানে কোনো একটা জায়গায় মিলিত হচ্ছে অসীমে, কারণ তো মিলিত হচ্ছে না, কিন্তু ধরে নিব যে অসীমে মিলিত হচ্ছে। তাহলে প্রতিবিম্ব যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অবশিষ্ট, এবং কি হবে, সদ হবে। সদ মানে কি, এটাকে আমি পর্দায় ফেলতে পারবো। অসীমে যদি কোনো একটা পর্দা রাখো তাহলে সেক্ষেত্রে পর্দায় ফেলা যাবে। অসীম মানে অনেক দূর, সেটা মানে সেন্টার অফ কার্ভেচারের পর থেকে যেটা দূরত্ব শুরু হয়ে গেল, বক্রতা কেন্দ্র থেকে পরের যেটা দূরত্ব, সেটাকে আমরা অসীমের মধ্যে ধরছি। তাহলে এটা মনে রাখতে হবে যে ফোকাসে রাখলে, ফোকাসে রাখলে, কারণ এটার ক্ষেত্রে ইমাজিন চলে আসছে যে কোথায় প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, কারণ রেখাটা মিলছে না। তো অবশিষ্ট মানে কি দাদা? চল তোরাও চল একসাথেই। এই শোনো, অবশিষ্ট মানে উল্টা কোনো জিনিস, কোনো জিনিস উল্টে যাওয়া। ধরে নাও এটা এরকম আছে, এটা উল্টে গেল, তাহলে এটাকে আমরা অবশিষ্ট বলবো, উল্টো বলবো, ঠিক আছে। অবশিষ্ট মানে হচ্ছে উল্টো। আর সৎ মানে যেটা আমরা পর্দায় ফেলতে পারবো, সৎবিম্ব, ঠিক আছে। অসৎবিম্ব পর্দায় ফেলা যাবে না। আমরা যে আয়নার সামনে প্রতিদিন আয়না দেখি, তাহলে সেটা হচ্ছে আমাদের অসৎবিম্ব, সেই জিনিসটাকে আমরা পর্দায় ফেলতে পারবো না। আর সিনেমার পর্দায় যেটা দেখো সেটা সৎবিম্ব তৈরি হয়। আগেকার দিনে রিলের মাধ্যমে যেটা তৈরি হতো, রিলগুলো পরপর পরপর রোলিং করতো, আর ওখান থেকে লাইট ফেলা হতো, ওই লাইটটা কিন্তু পর্দায় পড়তো, ঠিক আছে। এখন তো অনেক উন্নত হয়ে গেছে, জিনিসটা সেই একই, কিন্তু রিলের জিনিসটা নেই এখন আর। তাহলে অবশিষ্ট মানে উল্টানো। তাহলে এই জিনিসটা তোমাকে 2 নম্বরটা মনে রাখতে হবে। 2 নম্বরটা কি করলাম, যে ফোকাসে যদি কোনো প্রতিবিম্ব তৈরি হয়, ফোকাসে যদি কোনো বস্তু থাকে, তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, অসীমে তৈরি হবে, এবং কেমন হবে, সেটা হচ্ছে সৎ এবং অবশিষ্ট। খুব সহজ জিনিস। স্যার একটা কোয়েশ্চেন করবো, আমাকে মানে ড্রয়িংটা করে দিন তো। হ্যাঁ বলো, লাইট রিলেটেড কি, বলছি লাইট চ্যাপ্টারের কি? হ্যাঁ 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 উত্তর লেন্সেরই আছে। হ্যাঁ বলো। উত্তর লেন্সে চলে যাচ্ছে, উত্তর লেন্স যখন করাতাম তখন বললে ভালো হতো আমার মনে হয়। হ্যাঁ যেহেতু এখানে লেন্স বললেন, যেটা হ্যাঁ, বলো অবতল বলো দর্পণ কোশ্চেন আর বলো, লেন্স, কোশ্চেন বলো। একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। দাঁড়াও, বস্তুটির প্রতিবিম্বের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, তাই তো? হুম আলোক কেন্দ্র এবং ফোকাস, এখানে কোন একটা বস্তুকে রাখা হয়েছে, হ্যাঁ বলো। হুম। বস্তুটির প্রতিবিম্বের আকৃতি কেমন হবে? হ্যাঁ, আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে থাকা মানে হচ্ছে কি, মানে এখানে তুমি এবার দেখো, আমি এটাই ছবি এঁকে দিচ্ছি। আমি বললাম যে উত্তল লেন্স এবং অবতল দর্পণ মানে একই জিনিস, তাহলে এই ছবিটা আমরা অবতল দর্পণে আঁকবো। এখন লেন্স ভুলে গেলাম, তাহলে লেন্সের ক্ষেত্রে কোন জিনিসটা হচ্ছে তুমি দেখো, এটা হচ্ছে অবতল দর্পণ মানে উত্তল লেন্স, উত্তল লেন্সের মতো কাজ করবে। তাহলে এখানে আলোক কেন্দ্র তো নেই, এখানে পোল আছে, মেরু আছে। এখানে আলোক কেন্দ্র নেই, এখানে মেরু আছে। তাহলে এম পি এম ড্যাশ, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে তোমার ফোকাস, আর এটা হচ্ছে কি তোমার সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, এবার ওখানে বলেছে আলোক কেন্দ্র এটা, ঠিক আছে, প্রধান অক্ষ এবং এই রেখাটা, ঠিক আছে, লেন্সের উন্মেষ যেটা আমরা বলবো, যেখানে এটা আমরা বলছিলাম এটা উন্মেষ, ঠিক আছে।
আর এখানে যেটা উন্মেষ আমরা বলবো সেটা হচ্ছে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা। এখানে কোনো কিছু নেই, দুটো অবতল দর্পণ লেখা আছে, এটা একটা অবতল দর্পণ এবং এটা একটা অবতল দর্পণ, দুটো অবতল দর্পণ যে পয়েন্টে কাট করছে, এই যে এই বিন্দুগুলো যুক্ত করে দিলে সেটা লেন্সের উন্মেষ হয়ে গেল। তাহলে এখানে কি বলেছে যে আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে কোনো বস্তু রাখা আছে। এখানে আলোক কেন্দ্র মানে ধরে নেওয়া হচ্ছে পোল, আর এখানে হচ্ছে ফোকাস, মানে এখানে কোনো একটা বস্তু আছে। চলো এখানে বস্তুটাকে রাখলাম, জিনিসটা একই, ওখানে আলোক কেন্দ্র এবং ফোকাস বলেছে, এখানে পোল, আর তাহলে কি হলো ফোকাসের মধ্যে কোনো বস্তুটাকে রাখা আছে। তাহলে আমার সামনে কি অপশন আছে, আমি কোন কোন জায়গা দিয়ে রশ্মি পাঠাতে পারবো। তাহলে আমার সামনে একটা হচ্ছে কি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে পাঠিয়ে দাও। তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল পাঠিয়ে দিলাম। তাহলে আমরা জানি যে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিগুলো কি হয়ে যাবে, তোমার ফোকাস দিয়ে যাবে। তাহলে এই হচ্ছে কি তোমার ফোকাস দিয়ে গেল, চলে গেল ফোকাস দিয়ে। আর আমার সামনে কি অপশন আছে, আমি এই টপ থেকে, কারণ আমি তো যখন রশ্মি চিত্র অঙ্কন করছি আমি দেখবো যে মাথাটা কোথায় উৎপন্ন হয়েছে, এর মাথা যেটা আমি তীর চিহ্ন দিয়ে রেখেছি সেটা কোথায় উৎপন্ন হয়েছে। তাহলে এখান থেকে দুটো রশ্মি পাঠাচ্ছি, একটা হচ্ছে প্রধান অক্ষের সাথে সমান্তরাল, আর একটা পাঠালাম সেটা হচ্ছে তোমার পোল দিয়ে, মেরু দিয়ে পাঠালাম। তাহলে মেরু দিয়ে যখন আমরা পাঠাচ্ছি তখন এটা এরকম ভাবে বেরিয়ে গেল, এটা 30 ডিগ্রি হলে এটাও কি হবে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে বেরিয়ে যাবে, কারণ সেন্টার অফ কার্ভেচার আর এটা এই যেটা আছে এটা হচ্ছে কি তোমার 90 ডিগ্রি করছে। তাহলে এখানে কি হয়ে গেল, এরকম ভাবে বেরিয়ে গেল, অ্যাকুরেট হচ্ছে না, ঠিক আছে, এটা এরকম ভাবে বেরিয়ে গেল। এবার আপাতদৃষ্টি দেখে মনে হবে যে তাহলে কোথায় প্রতিবিম্ব তৈরি হলো, এরকম মনে হচ্ছে, দেখো যে কোথায় প্রতিবিম্ব তাহলে তৈরি হলো। দেখে মনে হচ্ছে যে প্রতিবিম্ব তৈরি হলো না, প্রতিবিম্ব কি তৈরি মনে হচ্ছে যে প্রতিবিম্ব তৈরি হয়েছে, বলো। না, কিন্তু এখানে প্রতিবিম্ব তৈরি হবে, কিভাবে তৈরি হবে, এটাকে বর্ধিত করব, এবং বর্ধিত করলে আমরা দেখব যে একটা পয়েন্টে গিয়ে এই রশ্মিগুলো মিলিত হচ্ছে, এটাকে বলবো যে এই যে বর্ধিত করে আমরা পাচ্ছি, মানে এটা হয়ে গেল তোমার অসৎ বিম্ব। তার মানে এখানে এরকম ভাবে একটা প্রতিবিম্ব তৈরি হবে। এই যে দেখো টপ পয়েন্ট থেকে যে দুটো রশ্মি নিয়েছি সেই দুটো রশ্মি একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে, সেটা হচ্ছে এই বিন্দুটা। উত্তল লেন্সের ক্ষেত্রে এবার কি হয়ে যাবে, উত্তল লেন্সের ক্ষেত্রে তো আমি ছবিটা এঁকে দেখাচ্ছি, দেখো তাহলে এখানে আমরা কি পেলাম যে মেরু এবং ফোকাসের মধ্যে কোনো একটা বস্তুকে যদি রাখা হয় তাহলে সেই বস্তুর একটা অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। এই যে দেখো তোমাদের অসৎ প্রতিবিম্ব এবং বড় প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এখানে দেখে নাও তোমার যেটা কোশ্চিন, যে অসীমে না বক্রতা কেন্দ্রের পেছনে, বক্রতা কেন্দ্রে, ফোকাসে, এখানে কি অবস্থা, দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে, হ্যাঁ এটা দেওয়া আছে, এই যে 1 নম্বরটা যেটা আমি আঁকিনি, এটা যেটা আমি আঁকিনি, যে দর্পণের ফোকাস এবং মেরুর মধ্যে যদি আমরা নিই কোন একটা বস্তুকে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দর্পণের পেছন দিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অসৎ বড় এবং সমশীর্ষ। অসৎ বড় এবং সমশীর্ষ, সমশীর্ষ মানে কি সোজা, অসৎ মানে কি এই যে প্রতিবিম্ব সেটা আমরা ধরতে পারবো না। তোমরা যদি অবতল দর্পণ কিনে নিয়ে আসো না বাজার থেকে অবতল দর্পণ, তাহলে দেখবে সমতল দর্পণটা অন্যরকম, আমরা যে আয়না দেখছি সেটা হচ্ছে সমতল দর্পণ, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি যেখানে থাকো না কেন তোমার অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, আয়নার পেছন দিকে তৈরি হচ্ছে অসৎ অসৎ বিম্ব, যেটা তুমি পর্দায় ফেলতে পারবে না, সেই জন্য এটাকে আমরা অসৎ বিম্ব বলছি। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়ে যায়, বিভিন্ন জায়গায় পজিশনের জন্য বিভিন্ন রকম প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে এবার একটা জিনিস আমাকে বলো, স্যার হ্যাঁ বলো। বলছিলাম আলোক কেন্দ্র যেটা সেন্টার অফ আমি আমি কিন্তু কার্ভেচার না, আমি আর কিন্তু আলোক কেন্দ্র না, আলোক কেন্দ্র সেন্টার অফ কার্ভেচার না, ঠিক আছে, আমি এখানে বলিনি তোমাকে এটা, আলোক কেন্দ্র সেন্টার অফ কার্ভেচার না। আমি সেই জন্য বলছিলাম লেন্স এটা হচ্ছে কি আলোক যেটা সেন্টার অফ কার্ভেচার হবে বক্রতা কেন্দ্র, সেটা হচ্ছে দেখো আমি একটা জিনিস বলছিলাম যে r সমান হচ্ছে 2f, আলোক কেন্দ্র হচ্ছে প্রধান অক্ষ এবং লেন্সের উন্মেষ যেই পয়েন্টে ছেদ করছে সেটা হচ্ছে আলোক কেন্দ্র, ঠিক আছে। আর বক্রতা কেন্দ্র লেন্সের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 2f দূরত্বে, এটা হচ্ছে f, এটা হচ্ছে f, ঠিক আছে, 2f দূরত্বে, r সমান 2f লিখছি না বক্রতা কেন্দ্র, এটা সেই জন্য বলছিলাম একটু ওয়েট করে দাও, কারণ ছবি তো আসবে, দরকার পড়লে এটার পরে তাহলে আমি এটাই ছবিটাই করিয়ে দেবো, তোমাদের বেশি সুবিধা হবে। ঠিক আছে স্যার। নাহলে হযবরল হয়ে যাবে পুরো ব্যাপারটা। তাহলে আমরা কি পেলাম, প্রথম ছবিটা দেখে নাও, আমি ওই জিনিসটা তোমার অ্যান্সারটা বলে দিচ্ছি, লেন্সের অ্যান্সারটা এখান থেকে আসবে। যে এবার আমি যেটা বললাম যে দর্পণের ফোকাস এবং মেরুর মধ্যে কোনো বস্তুকে যদি রাখা হয়, ফোকাস এবং মেরুর মধ্যে কোনো বস্তুকে রাখলাম, তাহলে দেখো ফোকাস কোথায় আছে, ফোকাস এটা হচ্ছে ফোকাস,
এবং মেরুর মধ্যে কোনো একটা বস্তুকে রেখেছি। তাহলে ফোকাস এবং মেরুর মধ্যে বস্তুকে রাখলে এই যে বস্তুটা, তাহলে সেটা কি হলো, কেমন, এর বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এর বৈশিষ্ট্যের মধ্যে যেটা পেলাম সেটা হচ্ছে সমশীর্ষ। সমশীর্ষ মানে সোজা, বেশ, সমশীর্ষ সোজা। আর কি পেলাম? অসৎ, মানে এটা আমি পর্দায় ফেলতে পারবো না, অসৎ। তুমি এটাকে টাচ করতে পারবে না, অসৎ। আয়নার ভেতরে তৈরি হয়েছে তো। আর একটা হচ্ছে কি সমশীর্ষ, অসৎ এবং বড়, বিবর্ধিত। বিবর্ধিত। বেশ, এই তিনটে হচ্ছে বৈশিষ্ট্য। এবার আমি যদি তোমাকে একটা কোশ্চিন করি যে তোমার বাড়িতে দুটো দর্পণ আছে, একটা হচ্ছে সমতল দর্পণ, ঠিক আছে, যেরকম সমতল দর্পণ, আর একটা হচ্ছে গিয়ে, আচ্ছা তোমাদের এখান থেকে অনেকগুলো কোশ্চেন করা যায়। তোমাকে যদি বলি যে সমতল দর্পণের ফোকাস কোথায় আছে বলো, সমতল দর্পণের ফোকাস কোথায় আছে, ফোকাস বিন্দু জানো? একটা যখন অবতল দর্পণ আঁকছি তখন তার ফোকাস পেয়ে যাচ্ছি, কারণ অবতল দর্পণ বা বক্রতা কেন্দ্র পেয়ে যাচ্ছি। যে একটা দর্পণ যেই গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে, এবং এটা আমরা জানি যে পোল এবং বক্রতা কেন্দ্র, মেরু এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে কোনো একটা জায়গায় আমাদের কি থাকবে, ফোকাসটা থাকবে। কিন্তু সমতল দর্পণ তো কোনো দর্পণের গোলকের অংশ না, তাহলে সমতল দর্পণের ফোকাস এটা হচ্ছে অসীমে। সমতল দর্পণের ফোকাস এটা হচ্ছে অসীম, এবং সমতল দর্পণের ক্ষেত্রে তুমি যেখানেই বস্তুটাকে রাখো না কেন অসৎ বিম্বই দিব, এবং কি হবে, তোমার সোজা সোজা প্রতিবিম্ব তৈরি হবে, আর কি হবে, বিবর্ধিত হবে না, সমান হবে। যেমন আমরা আয়নার সামনে যে মুখ ধরি তখন আমাদের যেরকম যতটা সাইজ মুখের থাকে সেই একই রকমের কিন্তু মুখের সাইজটা তৈরি হয় আয়নার সামনে, এবং ওটা অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে আমি সেই জন্যই বলছিলাম যে একটা অবতল দর্পণ যদি নিয়ে আসি বাড়িতে, আর একটা যদি সমতল দর্পণ নিয়ে আসি, তাহলে আমাদের কোন কোন দর্পণটা দিয়ে মেকআপ করতে সুবিধা হবে আমাকে বলো? অবতল। হ্যাঁ, অবতল দর্পণ। হ্যাঁ, অবতল দর্পণ। কেন? বড় দেখাবে। হ্যাঁ, বড় দেখাবে। তুমি দেখতে পাবে যে কোন কোন জায়গায় তোমার মেকআপ গুলো ছুটে গেছে, ওখানে তুমি আবার তোমাদের সেই যে সমস্ত ম্যাটেরিয়ালস আছে সেগুলো ইউজ করতে পারবে। তাহলে অবশ্যই আমরা বলবো অবতল দর্পণ। তাহলে দাড়ি কাটার সময় আমরা কোন দর্পণ ব্যবহার করব? সেটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে। অবতল দর্পণ ব্যবহার করলে বেশি সুবিধা হয়, এটাই, আর কোনো কিছুই না। তাহলে আমাদের 2 নম্বর রেখাচিত্র কিন্তু হয়ে গেল। এই রেখা অঙ্কন করলে কি হয়ে যায়, এটা মাইন্ডে একবারে সেট হয়ে যায়। একবার দুবার দেখলে বা একবার দুবার তোমরাও যদি আঁকো তাহলে দেখবে আর তোমাকে মুখস্থ করতে হচ্ছে না জিনিসটা। আচ্ছা, এরপরে আমি 3 নম্বর ছবিটা আঁকছি। কোডিং কি হচ্ছে? এরপরে আমি 3 নম্বর ছবিটা আঁকছি। মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে এইটা হয়ে গেলে তোমাদের আবার ওটাও হয়ে যাচ্ছে, একবারে লেন্সটাও কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 3 নম্বর যেটা দিয়েছে যে দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে। আচ্ছা, তোমার যেটা ছবি হবে সেটা আমি শুধু বলে দিচ্ছি যে তুমি যদি একটা বস্তুকে মেরুতে রাখো, তাহলে মেরু মানে কি বললাম, প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। আর এটা হচ্ছে কি তোমার লেন্সের উন্মেষ, যে পয়েন্টে কাট করবে সেটা হচ্ছে তোমার মেরু না, সেটা হচ্ছে কি তোমার, যে ওখানে যেটা মেরু বলছিলাম এখানে সেটা বলবো আমরা আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের অভ্যন্তরে এমন একটি বিন্দু যে বিন্দুর মধ্যে আলোক রশ্মি গেলে রশ্মিটির কোনো রকম প্রতিসরণ হয় না, ঠিক আছে, এরকম ভাবে লেখা থাকে। তাহলে এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে আর বলছিলাম, আর এর জায়গাতে এখানে কত হয়ে যাবে, 2f হয়ে যাবে, কারণ আর সমান আমরা জানি 2f। আচ্ছা, এবার স্যার প্রতিসরণ আর প্রতিফলন তো আলাদা, আলাদা, দুটো ওই আলাদা দুটো। জিনিস। হ্যাঁ, আলাদা জিনিস, আমি বলবো এখন। প্রতিফলন তো আমি প্রথম দিনই বলেছি, ঠিক আছে, আর প্রতিসরণ হচ্ছে গিয়ে আলাদা জিনিস, সেটা আমরা পরের টপিকে আমরা পড়বো। গতির অভিমুখের পরিবর্তন হয়ে যায় একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে গেলে। চলো, একটা বস্তুকে যদি আমরা ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে যদি রাখি তাহলে একটা রশ্মি এরকম যাবে, তাহলে এরকম ভাবে গিয়ে সেটাও কিন্তু কি হয়ে যাবে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল। এদিকেও কিন্তু ফোকাস আছে, এদিকেও দুটো ফোকাস আছে, কারণ দেখো লেন্সের দুটো তল, এটা একটা তল, এটাও একটা অবতল দর্পণ, দুটোই অবতল দর্পণ কাজ করছে, সেই জন্য দুদিকে কি থাকবে, ফোকাস থাকবে, এদিকেও একটা ফোকাস থাকবে, এদিকেও একটা ফোকাস থাকবে। সেই জন্য f2f টা আমরা দুই দিকে লিখবো। তাহলে সেটা কি হয়ে যাবে, প্রতিসরণের পর, এটা এখানে প্রতিসরণ হচ্ছে, দেখো এখানে মজার জিনিস হচ্ছে প্রতিফলন হচ্ছে না, এখানে প্রতিসরণ হচ্ছে, কারণ একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আলোক রশ্মিটা গেল, ঠিক আছে।
লেন্সের ভেতর দিয়ে যাচ্ছে। এখানে এটা প্রতিসরণ, আলোক রশ্মিটা দেখো, আলোক রশ্মিটা বেঁকে গেল, এটা লেন্সের ভেতর দিয়ে যাচ্ছে এবং প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি কি হয়ে যায়, ফোকাস দিয়ে যায়। বেশ, আর আমরা কি করব, আর আমরা আলোক কেন্দ্র দিয়ে পাঠাবো। এবার আলোক কেন্দ্র আমরা জানি যে আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের অভ্যন্তরে এমন একটা বিন্দু যেই বিন্দুর মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে রশ্মিটার কিন্তু কোনো রকম বাঁকবে না, একবারে সোজা বেরিয়ে যাবে, এরকম ভাবে সোজা বেরিয়ে গেল। দেখে মনে হবে যে প্রতিবিম্ব তো তৈরি হলো না, কিন্তু আমরা প্রতিবিম্ব পাবো। আমরা প্রতিবিম্ব কোথায় পাবো, এটাকে তুমি যদি বর্ধিত করো এরকম ভাবে এবং এটাকে তুমি যদি বর্ধিত করো তাহলে এই দুটো রশ্মি একটা পয়েন্টে গিয়ে কাট করবে এবং এখানে প্রতিবিম্বটা তৈরি হবে। সব থেকে ভালো এটা নিয়ে আঁকা এবং এখানে প্রতিবিম্বটা তৈরি হবে। এটা হয়ে গেল প্রতিবিম্ব। তাহলে এটা যে এই যে আমি ডট ডট লাইন তৈরি করেছি, এটা মানে হয়ে গেল তোমার, এটা রিপ্রেজেন্ট করছে যে এটা হচ্ছে গিয়ে তোমার অসৎ বিম্ব। অসৎ এটা মানে হচ্ছে এটাকে আমি পর্দায় ফেলতে পারবো না, এটাকে আমি টাচ করতে পারবো না, ঠিক আছে, এটা হচ্ছে অসৎ বিম্ব হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম যে যদি ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে কোনো বস্তুকে রাখা হয় তাহলে সেক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, যেটা একই জিনিস এবং বড় বৃহৎ প্রতিবিম্ব তৈরি হয়। এবং সোজা প্রতিবিম্ব তৈরি হয়, দেখো, ঠিক আছে। তাহলে ঠিক আগের মতোই যেটা আমি 2 নম্বরে ছবি আঁকলাম, সরি 1 নম্বরে যেটা ছবি আঁকলাম তার সাথে মিলে যাচ্ছে, সেই জন্য বলেছিলাম যে একটা মুখস্থ করলে আরেকটা হয়ে যায়। বেশ, এই যে আমরা এই কনসেপ্টটা যেটা আমরা পড়লাম, এই কনসেপ্ট আমরা কোথায় কাজে লাগাই জানো, আতস কাজে কাজে লাগাই। এখন একটা আতস কাজ থাকে, একটা লেখা যদি এঁকে দেখো তাহলে সেটা অনেক বড় হিসাবে দেখাবে, কারণ আতস কাজ যে তখন আমরা কোনো জিনিস দেখি তখন সেক্ষেত্রে এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়, তখন আমরা খুব কাছে জিনিসটা নিয়ে আসি এবং খুব কাছে যখন নিয়ে আসি তখন সেটা কি হয়ে যাচ্ছে তোমার, মানে আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে পড়ছে বস্তুটা, তখন সেটার একটা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হচ্ছে। চলো এটা আমরা পরে পড়বো, প্রতিসরণ জিনিসটা আমরা বলছি এরপরে। আচ্ছা 3 নম্বর কনসেপ্টটা কি বলেছে, 3 নম্বরটা দেখো, বলেছে দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে আমি কোনো একটা বস্তুকে রাখবো। তাহলে এই হচ্ছে দর্পণ, এই দর্পণের এটা ফোকাস এবং বক্রতা কেন্দ্র এটা হচ্ছে সি। ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে কোনো একটা বস্তুকে রাখবো, তোমরা নিজেদের মতো করে এঁকে দেখবে কি হচ্ছে। প্রধান অক্ষের সাথে সমান্তরাল পাঠিয়ে দিবে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি কি হচ্ছে, ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে পাঠিয়ে দিলাম। এরপর আমার কাছে অপশন কি আছে, আর একটা অপশন আছে, সেটা হচ্ছে কি ফোকাস দিয়ে পাঠানো, কারণ আমরা জানি যে ফোকাস দিয়ে যদি যায় কোনো একটা রশ্মি তাহলে সেটা কি হয়ে যায়, প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে যাবে। তাহলে এরকম ভাবে প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে বেরিয়ে গেল। তো যখন প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে বেরিয়ে গেল তখন একটা পয়েন্টে কিন্তু কাট করলো, একটা পয়েন্ট। এবার ছবিটা না অ্যাকুরেট হয় না, কারণ এখান থেকে এইটুকুর যা দূরত্ব থাকবে এখান থেকে এইটুকুর দূরত্ব কিন্তু সেম হবে, দেখা গেল যে 19-20 হয়ে গেছে। বক্রতা কেন্দ্রটা এখানে হবে, বক্রতা কেন্দ্র যেটা হবে সেটা ধরে নাও এখানে হচ্ছে। তাহলে এবার রশ্মিটা আমি যদি করি তাহলে এরকম হচ্ছে এই পয়েন্টে, তাহলে এটা অ্যাকচুয়ালি এখানে হবে প্রতিবিম্ব, মানে প্রতিবিম্বটা তাহলে কোথায় তৈরি হলো, বক্রতা কেন্দ্র সি, বক্রতা কেন্দ্র সি এবং অসীমের মধ্যে। দেখো বক্রতা কেন্দ্র সি থেকে এই সাইডে যতগুলো জায়গা এগুলো অসীমের মধ্যে পড়ে যাচ্ছে, এই সাইডে যতগুলো জায়গা সেটা অসীমের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে যেটা প্রতিবিম্ব তৈরি হলো সেটা হচ্ছে গিয়ে বক্রতা কেন্দ্র, এবং এটা মনে রাখতে হবে যে প্রতিবিম্ব কোথায় তৈরি হলো, সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে তৈরি হচ্ছে। আর দেখেই বুঝতে পারছো যে সদ্বিম্ব তৈরি হচ্ছে, কারণ আমাকে ডট ডট লাইন করতে হয়নি, দুটো রে নিয়েছে, দুটোরে একটা পয়েন্টে কাট করে গেছে, সেখানে তোমার প্রতিবিম্ব তৈরি হয়েছে। আর কি হয়েছে, অবশিষ্ট মানে উল্টে গেছে, কারণ আমরা যেটা ছবি নিয়েছি সেটা একবারে টপ পয়েন্টে নিয়েছি, টপ পয়েন্ট থেকে দুটো রে নিয়েছি, এটা একটা রে এবং এটা একটা রে, এই দুটো রে কি হয়েছে একটা পয়েন্টে কাট করেছে, ব্যাস। তাহলে ওখানেও টপ পয়েন্টে থাকবে, তাহলে ওখানে যদি টপ পয়েন্ট থাকে তাহলে নিচে কি থাকবে, তোমার নিচের পোর্শনটা থাকবে, কারণ এইভাবে রশ্মি যদি একটা যায় তাহলে সেটা এইভাবে ফিরে আসবে, তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি হলো। সদ অবশিষ্ট এবং একটু বড় হয়েছে, দেখো আমার যে ছবিটা এটা আগে এখানকার ছবি থেকে কিন্তু একটু বড়, তাহলে সদ অবশিষ্ট এবং বড়, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা, ক্লিয়ার। আলিয়া, অনিন্দিতা, বনানী।
স্যার অবতল থাকলে অসৎ হবে না সবটা? অবতল দর্পণের ক্ষেত্রে সব জায়গায় সদ্বিম্ব তৈরি হয়, শুধুমাত্র একটা জায়গায় অসদ্বিম্ব তৈরি হয়ে যায়, যেটা আমি 1 নম্বরেটা আঁকলাম। 1 নম্বরেটা সেটা কি? ফোকাস এবং মেরুর মধ্যে যদি কোনো বস্তু থাকে, তাহলে সেটাই কি হয়ে যাবে? অসদ্বিম্ব তৈরি হবে। বাদ বাকি সমস্ত ক্ষেত্রে দেখো সদ্বিম্ব তৈরি হয়েছে। সদ, 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 সব জায়গায় সদ প্রতিবিম্ব তৈরি হবে। এবং সমস্ত ঠিক ক্ষেত্রে আছে। দেখো, সমস্ত ক্ষেত্রে কি হয়েছে দেখো, অবশিষ্ট, 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 অবশিষ্ট। কিছু কিছু জায়গায় প্রতিবিম্বের এবার কি হয়েছে? বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়েছে। কোনো জায়গায় বড় হয়েছে, কোনো জায়গায় সমান হয়েছে, কোনো জায়গায় ছোট হয়েছে, কোনো জায়গায় অতি ক্ষুদ্র হয়েছে। ঠিক আছে? এটা বারবার দেখে দেখে তোমার অভ্যাস হয়ে যাবে। যেমন এই প্রতিবিম্বটা একটু বড় হলো, যখন আমরা ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখছি বস্তুটাকে, তাহলে প্রতিবিম্বটা একটু বড় হচ্ছে। 4 নম্বরটা আঁকছি এবার। আলিয়া বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ। বেশ। এবার আমি বস্তুটাকে রাখবো কোথায়? বক্রতা কেন্দ্রে। এটা আমাদের ফোকাস, আর এটা হচ্ছে কি আমাদের বক্রতা কেন্দ্র সি। এখানে একটা বস্তুকে রাখলাম, প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি নিলাম, ফোকাস দিয়ে গেল, ফোকাস দিয়ে একটা বস্তু নিলাম, ফোকাস দিয়ে নিলাম, তাহলে সেটা কি হবে? এইভাবে যাবে। তাহলে দেখে বুঝতে পারছো ছবিটা কিন্তু অ্যাকুরেট হয়নি, ঠিকঠাক হয়নি ছবিটা। একটু ভালো করে আঁকি চলো। এগুলো অ্যাকচুয়ালি স্কেল দিয়ে আঁকে তো। তাহলে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এখানে একটা বস্তু রাখলাম, এরকম ভাবে গেল, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, তাহলে সেটা কি হলো? ফোকাস দিয়ে গেল। আবার এখান থেকে একটা রশ্মি ফোকাস দিয়ে গেল, ফোকাস দিয়ে গেলে কোনো একটা যে কোনো রশ্মি ফোকাস দিয়ে যাক না কেন, সেটা কি হবে? প্রধান অক্ষের সাথে সমান্তরাল যাবে। তাহলে এরকম ভাবে প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে বেরিয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমার প্রতিবিম্ব। তাহলে এখানে এই যে প্রতিবিম্বর হাইট, এই প্রতিবিম্ব এবং এই প্রতিবিম্ব, ঠিক আছে, আমি মোটা করে দিলাম কারণ ছবিটা এখানেও ঠিক হয়নি। সমান হবে একবারে, একবারে সমান হবে। এটা মোটামুটি হয়েছে। তাহলে এখানে যেটা প্রতিবিম্ব তৈরি হবে, যখন আমরা বক্রতা কেন্দ্রে কোনো একটা বস্তুকে রাখবো, তাহলে যেটা প্রতিবিম্ব তৈরি হবে দেখেই বুঝতে পারছো অবশিষ্ট হয়েছে, উল্টে গেছে। সবগুলো ক্ষেত্রে তো অবশিষ্টই হচ্ছে, সদ হচ্ছে, এগুলো তো কমন। আর এখানে কি হবে? এখানে সমান প্রতিবিম্ব তৈরি হবে। সমান মানে কি? বস্তুর হাইট যদি তোমার 5 সেন্টিমিটার হয়, তাহলে প্রতিবিম্বর হাইটও কি হবে? 5 সেন্টিমিটার হবে। সেই জন্য বলছি সমান। তাহলে 4 নম্বরটা বোঝা গেল? হ্যাঁ স্যার। পরেরটা আসছি দেখো। এবার বলেছে বক্রতা কেন্দ্রের পেছনে। হ্যাঁ, পড়াচ্ছিলাম। আচ্ছা, এবার এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। তাহলে আমি যেটা এবার বস্তুটাকে নেব সেটা হচ্ছে বক্রতা কেন্দ্রের পেছনে, মানে এরকম জায়গায় একটা বস্তুকে নিয়ে নিলাম ধরে নাও। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, যাবো, খেতে যাবো। এই ধরো 10-15 মিনিট আর। হুম, হুম। আচ্ছা, তাহলে আমি যদি সেন্টার অফ বক্রতা কেন্দ্রের পেছনে যদি নিই, তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি নিব। প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি আমরা জানি যে ফোকাস দিয়ে যায়, তাহলে ফোকাস দিয়ে বেরিয়ে গেল। এরপরে আমার কাছে অপশন কি আছে? ফোকাস, ফোকাস আছে এবং পোল আছে। আচ্ছা, বক্রতা কেন্দ্রের পেছনে সদ, অবশিষ্ট এবং ছোট হবে। আচ্ছা,
তাহলে আমার কাছে দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে ফোকাস, অনেক অপশন আছে আমার কাছে, বক্রতা কেন্দ্রও আছে, আমার কাছে তোমার ফোকাস আছে, আমার কাছে তোমার কি আছে, পোলও আছে, যে কোনো একটা জায়গা থেকে তুমি নিতে পারো। এরকম ভাবে বেরিয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি, যে বক্রতা কেন্দ্রে নিয়ে নিতে পারি। তাহলে দেখে বুঝতে পারছি যে বক্রতা কেন্দ্র দিয়ে যদি আমি এর আগের দিন বলেছিলাম যে বক্রতা কেন্দ্র দিয়ে কোনো যদি রশ্মি যায়, বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি যায়, তাহলে সেটা কি হয়ে যাবে, বক্রতা কেন্দ্র দিয়ে আবার ফিরে আসবে। কেন বলতো? কারণ আমরা বলেছিলাম যে বক্রতা কেন্দ্রের সাথে তুমি যে কোনো বিন্দু যুক্ত করো না কেন সেটা অবিলম্ব কাজ করছে। লম্ব হয় তাই। হ্যাঁ, এটাও লম্ব, এটাও লম্ব, এটাও লম্ব। তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি যায়, তাহলে সেটা বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসবে, কারণ এটা অবিলম্বে কাজ করছে। তাহলে এইভাবে একটা রশ্মি গেল, সেটা এইভাবে ফিরে আসবে। অথবা তোমার যদি মনে হয় যে না আমি ফোকাস দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ফোকাস দিয়ে গেলে এরকম ভাবে যাবে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল। ফোকাস দিয়ে গেলে কি হবে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল, তার মানে এরকম ভাবে এগোবে। এটাও হতে পারে। অথবা তুমি যদি পোল দিয়ে নাও, মেরু দিয়ে যদি নাও, তাহলে সেটাও কি হবে, এই বিন্দুটা দিয়েই যাবে। তাহলে তোমার যেটা দিয়ে ইচ্ছে তুমি নাও, দেখবে যে এই পয়েন্টে গিয়েই টপ পয়েন্টটা কাট করবে। তাহলে এই প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, এখানে। প্রতিবিম্বের মাথা কোথায় তৈরি হচ্ছে, এখানে। তাহলে আমরা কি বলতে পারবো, এটা দেখো কোথায় প্রতিবিম্ব, বক্রতা আমরা কি পেলাম, 5 নম্বর যেটা বলছি, যে বক্রতা কেন্দ্রের পেছনে যদি কোনো বস্তুকে রাখি, তাহলে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে তৈরি হচ্ছে। এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা ফোকাস, এই দুই মাঝখানে কিন্তু প্রতিবিম্ব তৈরি হচ্ছে। মধ্যে যে কোনো একটা জায়গা হতে পারে। আর কি হচ্ছে, সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সৎ। প্রত্যেকটা জায়গাতে সৎ, শুধুমাত্র একটা কেসে অসৎ ছিল, প্রথম কেসটাই, মেরু এবং ফোকাসের মধ্যে। আর কি হবে, অবশিষ্ট, এটা তো জানোই, উল্টো তৈরি হচ্ছে সবগুলোর ক্ষেত্রে। আর কি হচ্ছে, এখানে ছোট প্রতিবিম্ব তৈরি হয়েছে, সাইজে ছোট হয়ে যাচ্ছে, ছোট প্রতিবিম্ব তৈরি হয়ে গেল। আচ্ছা, লাস্ট হচ্ছে গিয়ে কি, লাস্টের ছবিটা না আঁকা যায় না। এটা এই ছবিটা 6 নম্বর ছবিটা এমন একটি ছবি যেটা আঁকা সম্ভব হয় না, তবু আমি একটু বলে দিচ্ছি যে এটা তোমরা মনে রাখবে যে 2 নম্বর যেটা ছিল, যে ফোকাসে থাকলে কোথায় তৈরি হচ্ছে, অসীমে। অসীমে যেটা প্রতিবিম্ব তৈরি হয় সেটা সবসময় অবশিষ্ট তো হবেই, সৎ হবে, এবং এটা বিবর্ধিত হয়। হ্যাঁ, এটা বিবর্ধিত মানে অসীম ভাবে বিবর্ধিত, অনেক বড় প্রতিবিম্ব তৈরি হয়। এখানে লেখা নেই এটা, কিন্তু এটা কি হবে, আমি যদি বলি, তাহলে এটা আমি এখানে লিখবো যে অসীম ভাবে বিবর্ধিত, অসীম ভাবে বিবর্ধিত, অনেক বড় প্রতিবিম্ব তৈরি হবে, যেই কনসেপ্ট এখানে দেওয়া নেই। আর কোন একটা বস্তু যদি অসীমে থাকে, তাহলে ফোকাসে থাকলে কোথায় তৈরি হচ্ছে, অসীমে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, কিন্তু অসীমে থাকলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, ফোকাসে তৈরি হবে। আচ্ছা, যেই প্রতিবিম্ব অসীমে তৈরি হয় তার কেমন হয়, সেটা অসীম ভাবে বিবর্ধিত হয়। আর যে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে সেটা কি হবে, অতি ক্ষুদ্র হবে। যে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে সেটা কি হবে, অতি ক্ষুদ্র তৈরি হবে। দেখো মিল আছে, ফোকাসে থাকলে অসীমে তৈরি হচ্ছে, অসীমে থাকলে অসীম ভাবে বিবর্ধিত হচ্ছে, অসীমে থাকলে ফোকাসে তৈরি হচ্ছে, ফোকাসে থাকলে অতি ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হবে। আর সদ অবশিষ্ট তো দুটোতেই কমন, সদ এবং অবশিষ্ট, সদ এবং অবশিষ্ট দুটোতেই কমন, সদ অবশিষ্ট কিন্তু দুটোতেই কমন। তাহলে ফোকাসে থাকলে অসীমে, আর অসীমে থাকলে ফোকাসে। অসীমে তৈরি হলে অসীম ভাবে বিবর্ধিত, আর ফোকাসে থাকলে তোমার অতি ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হবে। ছবি আঁকা খুব কঠিন হয়ে যায়। অসীমে কোথায় প্রতিবিম্ব আছে সেটা তো আমি জানি না, তাহলে অনেক দূরে একটা প্রতিবিম্ব বস্তুকে নিলাম, এখান থেকে তুমি যদি একটা রশ্মি নাও, তাহলে সেটা অবশ্যই কি হবে, আমরা জানি যে সেটা সাধারণত ফোকাস দিয়ে যায়, এবং ফোকাস দিয়ে যদি আমি পাঠাই বা পোল দিয়ে যদি পাঠাই, বা এটাতে ফোকাস দিয়ে পাঠাও, তাহলে ফোকাস দিয়ে পাঠালে তুমি দেখবে এখানে মিলিত হয়ে গেছে। তাহলে এখানে মিলিত হলে এখানে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, সেই জন্য অতি ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে অতি ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হবে। মেরু দিয়ে পাঠালে তুমি দেখতে পাবে, মেরু দিয়ে পাঠালে এইটা দিয়ে যাবে, এবং এটা দিয়ে যাওয়ার সময় অতি ক্ষুদ্র একটা প্রতিবিম্ব তৈরি করে যাবে। এই ছবিটা একটু কঠিন হয়ে যায়, সেই জন্য ছবিটা আমি রাখলাম না। তাহলে এই হচ্ছে কি তোমাদের অবতল দর্পণের রশ্মি চিত্র। আচ্ছা, আমি যদি তোমাদের বলি
যে শুধু আমাদেরকে কি কি মনে রাখতে হবে এবার দেখে নাও, আমি তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি যে আমাদের কি কি মনে রাখতে হচ্ছে। তোমাকে বলবে যে একটা বস্তুকে বক্রতা কেন্দ্র, এটা যেমন এসছে 4 নম্বর কোশ্চেন, একটা বস্তুকে বক্রতা কেন্দ্রে যদি রাখা হয় তাহলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, তাহলে সেটা বক্রতা কেন্দ্রে তৈরি হয়। বক্রতা কেন্দ্রে রাখলে বক্রতা কেন্দ্রে তৈরি হয়, সদ হয়, অবশিষ্ট তো কমন, এই দুটো তো কমন, সদ অবশিষ্ট কমন, এটা ভুলেই যাও, সমান প্রতিবিম্ব তৈরি হচ্ছে। 2 নম্বর এবং 6 নম্বর তোমাদের বলে দিয়েছি, ফোকাসে থাকলে অসীমে, অসীমে থাকলে ফোকাসে, অসদ অবশিষ্ট তো কমন, অসীমে হলে অসীম ভাবে বিবর্ধিত, আর ফোকাসে তৈরি হলে অতি ক্ষুদ্র। বেশ, তাহলে 2 নম্বর আর 6 নম্বর হয়ে গেল। 1 নম্বর কি বললাম, একটাই কেস, এটা এক্সেপশনাল কেস, এবং এই কেসটা তোমাকে মনে রাখতে হবে যে ফোকাস এবং মেরুর মধ্যে যদি কোনো বস্তুকে রাখে তাহলে দর্পণের পিছন দিকে তৈরি হয় এবং অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, বড় তৈরি হচ্ছে এবং সমশীর্ষ তৈরি হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কোন একটা বস্তুকে যদি আমি দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে রাখি তাহলে বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে তৈরি হবে। দরকার পড়লে তুমি যদি না করতে পারো না তাহলে সবসময় ছবি এঁকে নেবে, কারণ আমি যতগুলো ছবি আঁকালাম তুমি একবার যতক্ষণ না আঁকবে ততক্ষণ তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না। ঠিক আছে, কারণ কোনটা আসবে তুমি যদি মুখস্থ করতে যাও তাহলে মুখস্থ হাতে গুনে তোমার 3টে 4টা মনে থাকবে। ঠিক আছে, 1 2 4 6 এই 4টা তোমার মুখস্থ থাকবে এবং এই 4টার মধ্যে হয়তো চলে আসতে পারে, কিন্তু বাই চান্স 3 নম্বরটা চলে এলো, বাই চান্স তোমার 5 নম্বরটা চলে এলো, তাহলে সেক্ষেত্রে মানে কোনটার ক্ষেত্রে অসুবিধা হবে, যে প্রতিবিম্বের অবস্থানটা কোথায়, প্রতিবিম্বের অবস্থান কোথায়, এই যে অবস্থানটা নিয়ে অসুবিধা হয়েছে যেটা ছবির মাধ্যমে ধরা পড়বে। সেই জন্য বলবো যে অবশ্যই মুখস্থ না করে একবার অবশ্যই ছবিগুলো এঁকে নাও। আচ্ছা, এটা আমি আর বলবো না। ঠিক আছে, আমরা সমতল দর্পণ, এটা আমি বলেই ফেলেছি অলরেডি, সমতল দর্পণ, উত্তল দর্পণ এবং অবতল দর্পণকে কি করে চিনবো সেটা আমি এর আগের দিন বলে দিয়েছি, এটা একটু তোমরা পড়ে নিও। চলো, এবার অবতল দর্পণের ব্যবহার এবং উত্তল দর্পণের ব্যবহার আমি শুধু বলে দিচ্ছি জায়গাগুলো, তাহলে তোমরা দেখতে পাবে যে আমরা অবতল দর্পণ কোথায় ব্যবহার করব আর সমতল দর্পণ কোথায় ব্যবহার করব, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করব। তোমাকে বলবে যে দন্ত চিকিৎসকগণ কোন ধরনের অবতল দর্পণ ব্যবহার করে, এবং ডিরেক্ট কোশ্চেন, এটা শুধুমাত্র আমাদের এই পরীক্ষায় আসবে এরকম না, অন্যান্য সমস্ত পরীক্ষায় আসে। তাহলে দন্ত চিকিৎসকগণ কোন ধরনের দর্পণ ব্যবহার করবে, সেটা হচ্ছে অবতল দর্পণ। কেন অবতল দর্পণ নিলে ওর সুবিধা, অবতল দর্পণ দিয়ে যখন দাঁতের কাছাকাছি আসবে তখন সেক্ষেত্রে দাঁতের ইমেজটা কি হয়ে যাবে, বড় আকারের দাঁত তৈরি হবে, তাহলে দেখতে সুবিধা হবে কোন জায়গায় দাঁতের প্রবলেম হয়েছে। তাহলে দন্ত চিকিৎসকগণ অবশ্যই কি হবে, ডেন্টিস্ট অবতল দর্পণ ব্যবহার করে। আচ্ছা, এবার যদি আমি বলি যে দাড়ি কামানো, দাড়ি কামানোর জন্য আমরা কোনটা ব্যবহার করব, সমতল দর্পণ ব্যবহার করলে করতে পারো, কিন্তু সমতল দর্পণ ব্যবহার না করে অবতল দর্পণ যদি ব্যবহার করো তাহলে দাড়িগুলো কি হবে, অনেক বড় বড় দেখাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের অবতল দর্পণ ব্যবহার করলে বেশি সুবিধা। বেশ, এবার যদি আমি বলি যে মোটর গাড়ির যেটা হেডলাইট, তাহলে মোটর গাড়ির হেডলাইটে আমরা কি করব, অবতল দর্পণই ব্যবহার করব। মোটর গাড়ির হেডলাইটে আমরা কি করব, অবতল দর্পণ ব্যবহার করব। হেডলাইট মানে সামনের যেটা পোর্শন, ঠিক আছে, মোটর গাড়ির হেডলাইট বলতে সামনের সেটা পোর্শন, সেটা হচ্ছে অবতল দর্পণ। একটা বিশেষ ধরনের অধিবৃত্তি অবতল দর্পণ বলতে পারো। কেন এরকম অধিবৃত্ত অবতল দর্পণ করা হলো, তাহলে এটা যদি তোমার মোটর গাড়ি, এটা একটু বেশি কার্ভ করা হয় সেই জন্য আমরা অধিবৃত্তীয় বলছি। এর ফোকাসে যদি কোনো একটা লাইটে রাখা হয় তাহলে এখানে লাইট থেকে বিভিন্ন রকম রে যাবে, এই লাইট থেকে রেগুলো আসবে। আমরা জানি যে ফোকাস দিয়ে কোনো রশ্মি যদি যায় তাহলে সেটা কি হবে, প্রধান অক্ষের সাথে সমতল ভাবে বেরিয়ে যায়, এরকম ভাবে প্রধান অক্ষের সাথে সমতল ভাবে বেরিয়ে গেল। ঠিক আছে, ছবিগুলো ঠিকঠাক আঁকলাম না আমি, তাহলে সামনের জায়গাটাকে কি করবে, তোমার স্পষ্ট ভাবে দেখাবে। এই যেখানে দেখো ছবিতে দেওয়া আছে, এখানে একটা লাইট তুমি যদি দিয়ে দাও, এই লাইট থেকে রেগুলো যাচ্ছে, তাহলে ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি যায় তাহলে সেটা অবশ্যই কি হয়ে যাবে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে বেরাবে এবং সামনের জায়গাটাকে আলোকিত করবে। তাহলে স্যার যেগুলো নর্মাল টর্চ আছে ওগুলো কি রকম হবে? হ্যাঁ, টর্চের ক্ষেত্রে অবতল দর্পণ হবে, অবশ্যই অবতল দর্পণ হবে, এই সেই জন্য বলা আছে দেখো এটা অবতল দর্পণ, কিন্তু একটা কি হচ্ছে বিশেষ ধরনের অবতল দর্পণ যেটা অধিবৃত্তি, ওই যে সার্চ লাইটের ক্ষেত্রে, সার্চ লাইটটাই টর্চ লাইট,
সার্চলাইটের এক ধরনের অধিবৃত্তি অবত দর্পণ। জ্যোতিষবিদ্যায় গবেষণার ক্ষেত্রে দূরবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্র এবং সার্চলাইটে অধিবৃত্তি অবত দর্পণ ব্যবহার করা হয়। তাহলে লেজার লাইট গুলো সেম? হ্যাঁ বলো। লেজার লাইট গুলো সেম? লেজার লাইটের কনসেপ্টটা হয়তো অন্যরকম হতে পারে। ঠিক আছে, তাহলে লাইট মানে সার্চ লাইটের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে সেটা আমাদের লেজার লাইটের ক্ষেত্রেও সে একই জিনিসই হবে। হ্যাঁ, ওটা একটা লাইটের মধ্যেই পড়ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের অধিবৃত্ত বিশেষ ধরনের একটা অধিবৃত্ত অবত দর্পণ আমরা বলবো এটাকে। তাহলে সমস্ত দেখো অবত দর্পণ পড়ে নিলাম আমরা। তাহলে কি দন্ত চিকিৎসকগণ, দাড়ি কামানো, তারপর হচ্ছে গিয়ে মোটর গাড়ি হেডলাইট, জ্যোতির্বিদ্যায় দূরবীক্ষণ যন্ত্রে এবং সার্চ লাইটের ক্ষেত্রে এক বিশেষ ধরনের অবত দর্পণ ব্যবহার করা হয়। বেশ, এবার যদি বলি যে তাহলে উত্তল দর্পণ কোথায় ব্যবহার করব? উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা একটা জিনিস ব্যবহার করবো, সেটা হচ্ছে কি ভিউ ফাইন্ডার। আমরা যে স্কুটি চালাই বা বাইক চালাই, তাহলে দেখবে আমাদের দেখবে দুই পাশে দুটো ভিউ ফাইন্ডার থাকে, বা যেটাকে আমরা বলবো কি বলে ওটাকে, সামনের আয়নাগুলো। হ্যাঁ, সামনের যে দুটো আয়না থাকে, ঠিক আছে, সামনের যে দুটো আয়না থাকে সেই আয়না দুটো কেমন থাকে সেটা হচ্ছে গিয়ে দেখে মনে হবে সমতল দর্পণ, কিন্তু এটা সমতল দর্পণ না, ওটা হচ্ছে গিয়ে তোমার একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণ। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, যে আমরা তোমাদের উত্তল দর্পণের হয়তো ছবি আঁকিনি একটাও। উত্তল দর্পণে কিন্তু আমি একটা ছবি আঁকিনি, কারণ আমি তোমাদের বলেছি যে উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি যেখানে কোনো একটা বস্তুকে বসিয়ে দাও না কেন, সেই বস্তুর প্রতিবিম্ব সবসময় কি তৈরি হবে? ছোট তৈরি হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে আমি একটা ছবি হয়তো এঁকেছিলাম তোমাদের, এটা ফোকাস ধরে নাও, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। তো এরকম ভাবে একটা রশ্মি গেল প্রধানকের সাথে সমান্তরাল, সেটা কি হবে এরকম ভাবে, এটা সেন্টার অফ কার্ভেচারের সাথে একটা বিলম্বের কাজ করছে, এইভাবে চলে গেল। তাহলে রশ্মিটা কি হবে? এরকম ভাবে যাবে, যেটা দেখে মনে হবে ফোকাস থেকে আসছে। আর সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি কোনো রশ্মি যায় তাহলে সেন্টার অফ কার্ভেচার দিকে ফিরে আসবে। এইভাবে যদি কোনো রশ্মি যায় তাহলে এইভাবে ফিরে আসবে, এইভাবে গেলে এইভাবে ফিরে আসবে। তাহলে আমরা পেলাম যে এই পয়েন্টে কাট করলো, তাহলে এখানে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাই এটার ক্ষেত্রে ছবি আঁকার দরকারই পড়ে না, কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি বস্তুকে যে কোনো জায়গায় রাখো না কেন, তার প্রতিবিম্ব সবসময় কি হবে? ছোট তৈরি হবে। তাহলে ছোট যদি তৈরি হয় তাহলে উত্তল দর্পণ আমি ব্যবহার করলে বেশি সুবিধা হবে, কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে আমার আয়নায় ওইটুকু ছোট জায়গার মধ্যে কি হয়ে যাবে, পিছনের যত সব গাছপালা আবিজাবি রোড থেকে শুরু করে সমস্ত জায়গা ওই ছোট্ট একটা আয়নার মধ্যে চলে আসবে। তার ফলে আমাদের কি হয়ে যাবে, ওই ছোট্ট জায়গার মধ্যে আমি সমস্ত জিনিস দেখতে পাবো। তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বগুলো ছোট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমরা কি হয়ে যাবে, যে বিস্তৃত জায়গাটাকে আমরা দেখতে পারবো। ওই এই যেখানে লেখা আছে দেখো, যে মোটর গাড়ি বা স্কুটারের চালকের দর্পণ হচ্ছে ভিউ ফাইন্ডার, যেটা সেটা হচ্ছে গিয়ে কি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে গিয়ে একটা বিশেষ ধরনের উত্তল দর্পণ, একটা উত্তল দর্পণ ব্যবহার করা হয়, কারণ মোটর গাড়ি বা স্কুটারের চালকের সামনে একটা উত্তল দর্পণকে গাড়ির সঙ্গে যোগ করা হয়। দর্পণ দ্বারা বস্তু সমশীর্ষ মানে কি সোজা, কারণ দেখো এখানে যেটা প্রতিবিম্ব আমি তৈরি করেছিলাম সেটা সমশীর্ষ তৈরি হয়েছিল, সোজা তৈরি হয়েছিল, এই যে দেখো সমশীর্ষ তৈরি হয়েছিল এখানে প্রতিবিম্বটা। অপেক্ষিত ছোট প্রতিবিম্ব তৈরি গঠন করে, ফলে গাড়ির চালক ওই দর্পণে তার পিছনের বিস্তৃত পরিসরের সকল যানবাহনকে দেখতে পাই। তাহলে সেক্ষেত্রে আমরা কোন একটা গাড়ির বা যে কোনো গাড়ির ক্ষেত্রে আমরা যখন ভিউ ফাইন্ডার বলবো, তাহলে ভিউ ফাইন্ডারের ক্ষেত্রে আমরা উত্তল দর্পণ ব্যবহার করবো, কারণ ওইটুকু জায়গার মধ্যে পিছনের পুরো জায়গাটাই চলে আসবে। এবং সমশীর্ষ, উল্টো প্রতিবিম্ব তৈরি হয় না, সোজা প্রতিবিম্ব তৈরি হয়, এবং সোজা প্রতিবিম্ব তৈরি হলে আমার নিজের সুবিধা। বুঝে গেল তো ব্যাপারটা? বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। বোঝার তেমন কোনো কিছু নেই, একটু বলে দিচ্ছি গল্প আকারে, এটাই যা। আচ্ছা, শুধুমাত্র প্রতিসরণটা পড়বো, আর আর পড়াবো না আমি আজকে, শুধুমাত্র প্রতিসরণটা একটু দেখে নাও। কি বলেছে দেখো প্রতিসরণ, যে আলোকরশ্মির যখন কোন একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের, সমসত্ব মানে জানো গো, সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের উপর পড়ে, তির্যকভাবে পড়ে,
তখন দুই মাধ্যমে বৃহত্তর আলোক রশ্মির গতির অভিমুখে কিছুটা পরিবর্তন ঘটে এবং এই ঘটনাকে আলোর কি বলা হয়? প্রতিসরণ বলে। আচ্ছা, এটা মানে কি আমি বলে দিচ্ছি দেখো। সমসত্ব মানে কি, যে যখন ওই মাধ্যমের ঘনত্ব বিভিন্ন জায়গায় একই রকম থাকবে, ঠিক আছে, তখন সেই মাধ্যমটাকে বা সেই তরলটাকে আমরা কি বলবো? সমসত্ব বলবো। আচ্ছা, কে কার আনমিউট হয়ে আছে জানো? এই গ্লাসের ভেতর আমি কি নিলাম? জল নিলাম এবং এই গ্লাসের ভেতর আমি কি নিলাম? চিনি নিলাম, মিশে গেল পুরোটা। তাহলে এই যে তরলটা যেটা তৈরি হলো এটা সমসত্ব। কারণ তুমি এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে, নিচের পোর্শন থেকে যে কোনো একটা জায়গা থেকে 1 চামচ তুমি চিনি নাও না কেন, তাহলে সেক্ষেত্রে ওর মিষ্টি নিচের থেকে যদি আমি নিই তাহলে ওর মিষ্টি, এবং উপর থেকে তুমি যদি নাও তাহলে তার মিষ্টির পরিমাণ একই রকম থাকে। তাহলে এই ধরনের আমরা দ্রবণকে সমসত্ব দ্রবণ বলবো। তাহলে এখানে সমসত্ব দ্রবণের জায়গায় সমসত্ব মাধ্যম বলা আছে। স্বচ্ছ মানে কি? যার মধ্যে দিয়ে আলো ইজিলি পাস করে যাবে। তাহলে যখন কোনো আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে এসে পড়ছে, একটা মাধ্যম মানে কি? এটা হচ্ছে বায়ু মাধ্যম, এখানে শুধু এয়ার আছে। আর এটা ধরুন কাঁচ মাধ্যম, কাঁচ আছে, ঠিক আছে, আর গ্লাস আছে, কাঁচ। দুই মাধ্যমের বিভবতল মানে কি? একটা মাধ্যমের শুরু এবং অন্য মাধ্যমের শেষ। এখানে বায়ু শেষ কিন্তু কাঁচ শুরু, তাহলে এটা হচ্ছে দুই মাধ্যমের বিভবতল। একটা আলোক রশ্মি এসে পড়লো, তাহলে সেই আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এরকম ভাবে, কিন্তু যেহেতু মাধ্যমের হেরফের হয়ে গেছে, এটা বায়ু এটা কাঁচ, এখানকার ঘনত্ব বেশি, এখানকার ডেন্সিটি আমরা যদি বলি ঘনত্ব হচ্ছে গিয়ে বেশি, আর বায়ু মাধ্যমে ঘনত্ব হচ্ছে গিয়ে কম। তাহলে এই যে ঘনত্ব হেরফের হয়ে গেল, তার জন্য এই আলোক রশ্মিটা কি হবে? এরকম ভাবে আর যেতে পারছে না, বাধা হচ্ছে তো, তাহলে তার জন্য কি হয়েছে? একটু বেঁকে যাবে। তাহলে কিভাবে বাঁকবে? এটা যদি আমরা অভিলম্ব আঁকি, চলো অভিলম্ব আঁকাই হচ্ছে না ঠিকঠাক। এটা যদি আমরা একটা অভিলম্ব আঁকি তাহলে সেক্ষেত্রে কি হয়ে গেল? আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল সোজাসুজি ভাবে, কিন্তু মাধ্যমের হেরফের হয়েছে বলে আলোক রশ্মিটা কিছুটা বেঁকে গেল। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলবো? এই যে বেঁকে গেল এই ঘটনাটাকে আমরা বলবো আলোর প্রতিসরণ। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, দেখা গেল এই কোণটা কত হয়েছে তোমার, বা ধরে নাও এই কোণটা 45 ডিগ্রি হলো, তাহলে এই কোণটা কত হয়ে গেছে? 30 ডিগ্রি। ওটা কতটা হয়ে গেছে? 30 ডিগ্রি। তাহলে আমরা যদি বলি চ্যুতি কোণ, অনেক সময় চ্যুতি কোণ বের করতে দেয়, হ্যাঁ, তো এটা বেঁকে গেল যে ওটা একই থাকবে? না একই থাকবে না তো, এটা ও, এইভাবে 30 যাওয়ার কথা ডিগ্রি। ছিল, ঠিক আছে, এরকম ভাবে যাওয়ার কথা ছিল, আলোক রশ্মিটা এরকম ভাবে যাওয়ার কথা ছিল কিন্তু যাচ্ছে না, যেতে পারছে না, বাধার জন্য কি হয়ে গেল? এইভাবে গেল, কিছুটা বেঁকে গেল। কোন দিকে? অভিলম্বের দিকে বেঁকে গেল আলোক রশ্মিটা। তাহলে একটা জিনিস মনে রাখবে যে লঘু মাধ্যম, বায়ু মাধ্যমটা হচ্ছে লঘু, আর একটা ঘন মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন আলোক রশ্মিটা অভিলম্বের দিকে বেঁকে যাবে, আর আলোক রশ্মিটা যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তখন আলোক রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। মানে এই চিত্রটা যদি আমি দিকে করি, এদিকে ধরে নাও ঘন মাধ্যম নিলাম আর এদিকে ধরে নাও লঘু মাধ্যম নিলাম, তাহলে আলোক রশ্মিটা যদি এরকম ভাবে যায় ঘন থেকে লঘুতে, তাহলে সেক্ষেত্রে অভিলম্ব থেকে কি হবে? দূরে সরে যাবে। আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এরকম ভাবে, কিন্তু গেল এতটা ডিগ্রি কোণ করে, মানে এটা দেখা গেল 30 ডিগ্রি হয়েছে, তো এটা কত ডিগ্রি হয়ে গেছে? অভিলম্বের সাথে যেটা অ্যাঙ্গেল এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণকে আমরা ডেল্টা দিয়ে বলি, ডেল্টা সমান হচ্ছে কত? এখানে হবে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা হচ্ছে 30। আর এখানে যদি চ্যুতিকোণ বের করি তাহলে কি হয়ে যাবে? বড় কোণটা থেকে ছোট কোণটা বাদ, 45 মাইনাস 30, তাহলে কত পেয়ে গেলাম? 15 ডিগ্রি। না এবার বলো কার কি কনফিউশন আছে? স্যার হুম, বলছি কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে হুম, মানে ঘন মাধ্যমে নিয়ে যাচ্ছি, প্রতিসরণ ক্ষেত্রে চ্যুতির সর্বনিম্ন মান কেমন হবে? কোন আপতন কোণের জন্য, তাই তো? যদি অভিলম্ব বরাবর পড়ে তাহলে সেক্ষেত্রে কোনো চ্যুতি হচ্ছে না, 90 ডিগ্রি অ্যান্সার। যদি একটা আলোক রশ্মি, লিখে দেখান, বুঝতে পারছি না। যদি কোনো একটা আলোক রশ্মি, আচ্ছা কোন আপতন কোণের জন্য, দেখো একটা আলোক রশ্মি এইভাবে অ্যাঙ্গেল করছে,
একটা আলোকরশ্মি এইভাবে অ্যাঙ্গেল করছে, এটা হচ্ছে কি আপতন কোণ, আর তার জন্য তুমি এটাকে বলে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি। এই ধরুন এটা হচ্ছে তোমার 20 ডিগ্রি ধরে নাও। এই অ্যাঙ্গেলটা যেটা হলো সেটা হচ্ছে 20 ডিগ্রি। কিন্তু যদি এরকম হয় যে মাধ্যমটা এই মাধ্যমে এলোই না, একটা আলোকরশ্মি, তাহলে চ্যুতিকোণ তুমি দেখতে পাচ্ছ, চ্যুতিকোণ হচ্ছে কি কত, 30 থেকে 20 বাদ মানে 10। আলোকরশ্মিটা যাওয়ার কথা ছিল এরকম ভাবে, যাচ্ছে এরকম ভাবে বেঁকে, তাহলে চ্যুতিকোণ মানে এটা হচ্ছে ডেল্টা, তাহলে ডেল্টা সমান হচ্ছে 30 মাইনাস 20 মানে কত হয়ে গেল 10। কিন্তু আলোকরশ্মি যদি একটা আলোকরশ্মি যদি অভিলম্ব বরাবর পড়তো, এইভাবে যদি পড়তো, ঠিক আছে, তাহলে অভিলম্ব বরাবরই ফিরে যেত, তাহলে এখানে চ্যুতির কোনো প্রশ্নই আসছে না। কারণ আমরা বলেছিলাম যে প্রতিসরণ হতে গেলে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যেতে হবে, এখানে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাচ্ছেই না। অভিলম্ব বরাবর যদি কোনো, আমি এর আগেও তোমাদের বললাম যে লম্বভাবে যদি কোনো রশ্মি পড়ে, বক্রতা কেন্দ্রের ক্ষেত্রে বলেছিলাম যে এইরকম ভাবে যদি কোনো রশ্মি যায় এরকম ভাবে আসবে, এটা হচ্ছে লম্বের কাজ করে, এরকম ভাবে গেলে এরকম ভাবে আসবে। তাহলে একটা আলোকরশ্মি যদি অভিলম্ব বরাবর পড়ে এরকম ভাবে, তাহলে অভিলম্ব বরাবরই ফিরে যাবে, তাহলে চ্যুতিকোণ কত পাবো, 0 ডিগ্রি পাবো। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে অ্যান্সার হবে, আপতন কোণ মানে বলছি যে অবিলম্ব ভাবে ফিরে যাচ্ছে, এটাই। আপাতন কোণ মানে হচ্ছে অভিলম্বের সাথে যেটা কোণ করছে এটা। এখানে আপাতন কোণ তো হচ্ছে না, এখানে লম্ব আপাতন হচ্ছে, কি লম্ব ভাবে যদি পড়ে, ঠিক আছে, অভিলম্ব বরাবরই যদি পড়ে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, বুঝলে, এরপরের দিন শুক্রবার বাকিটা পড়াবো। তোমরা পরেরটা একটু পড়ে এসো, প্রিজম পর্যন্ত একটু পড়ে এসো, ঠিক আছে, প্রিজম পর্যন্ত এই আবিজাবি জিনিসগুলো একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমি বলে দিব। তোমরা এক কাজ করো, তোমাদের সব থেকে ভালো জায়গা হচ্ছে কি লেন্স পড়া, উত্তল লেন্স এবং অবতল লেন্স, এটা একটু পড়ে এসো। এই যে এইগুলো, এই জায়গাগুলো একটু পড়ে এসো, উত্তল লেন্স পড়ে নাও এবং তার সাথে সাথে এই জিনিসগুলো একটু পড়ো, অভিসারী অপসারী এখানে বলেছে, এগুলো একটু পড়ো, এগুলো পড়ে এসো। নেক্সট দিন তাহলে আমরা যতটা হয় করবো, ঠিক আছে। আজকে তাহলে দাদা বায়োলজির ইয়েটা পাঠিও তো। হ্যাঁ, বায়োলজি আমি কোশ্চেনটা কালকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর এই পিডিএফটা আমি শেয়ার করে দিচ্ছি এখন। পারলে একটু ঠিক 9, আছে, 10 এর তোমরা একটু বই কালেক্ট করে নাও কারো কাছ থেকে। কিনে নিয়েছি। হুম, আমি ওই আলিয়াকে বলছি, আলিয়া মনে হচ্ছে কিনে নি বই। ও আমার কিনেছে, ও আছে, 7-8টা কিন্তু আমি কিনে। অন্য রাইটারের কিনে ও নিচ্ছি, অন্য মানে writer। আগে কিনেছিলাম, আচ্ছা, তখন তো আমি জানতাম যে 7টা লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওখান থেকেই পড়ো, অসুবিধা নেই। সাঁতরাটা হ্যাঁ, আমি একদম, এখান থেকেই পড়ছি, হ্যাঁ, সেজন্য একটু করে ওই পিডিএফ গুলো একটু দেখে দেখে দুটাই ইয়ে করে পড়ছি। ঠিক আছে, ঠিক আছে, আজকে এটুকুই থাক তাহলে।